বলো। আমি রান্নাঘরে গিয়েছিলাম তোমার মাকে কিছু সাহায্য করবো বলে, কিন্তু উনি আর তোমার ওই চাচি আমাকে অপমান করে বের করে দিয়েছে। এই প্লেটগুলো এমনভাবে দিয়েছে মনে হচ্ছে কোনো মানুষকে দেয়নি, এগুলো পশুর জন্যই দেওয়া। মিলির কথা শুনে সাফাত বেরিয়ে যেতে গেলে মিলি পথ আটকে দিল। এখন তুমি গিয়ে কিছু বললে আবারও কথা উঠবে, আর কয়েকদিন সময় নাও। আমান শেখ চা শেষ করেই নিহিলা এসেছে কিনা জিজ্ঞেস করে আজ ওপরে চলে গেল। এই প্রথম তিনি চা শেষ করে পত্রিকা না পড়েই চলে গিয়েছে। ওনাকে ওপরে নিহিলার রুমের দিকে যেতে দেখে আমেনা বেগম ছোট যা রাহেনা বেগমের দিকে তাকালো। উনি তো নিহিলা রিহির রুমে কোনো দিন যায়নি। নিহিলা আর রিহি বসেই ছিল। মূলত রিহি নিহিলাকে এটা ওটা বলে হাসাচ্ছে। ওদের সামনে ভিডিওতে কেউ একজনও চেষ্টা করছে নিহিলার মন ভালো করতে। নিহিলাও ওদের কথায় সায় জানাচ্ছে। তখনই রুমের বাইরে থেকে দরজায় টোকা পড়ল। নিহিলা আর রিহি অপরের দিকে তাকালো। তাদের রুমে আসলে কেউ তো টোকা দেয় না, কিন্তু পরবর্তীতে আসবো কথাটি শুনতেই তারা দুজনেই দাঁড়িয়ে পড়ল। বড় বাবা, তাও বা এই রুমে কেমনে সম্ভব সেটাই ভাবছে তারা। রিহিলাও অবাকের চরম পর্যায়ে। নিহিলা ভেতরে আসতে সম্মতি দিতেই আমান শেখ ভেতরে এসে খাটের একপাশে বসল। নিহিলাকে বসতে বললেও সে দাঁড়িয়েই রইল। তারা একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। আমান শেখ আবারও বসতে ইশারা করতেই ওরা বসে পড়ল। তিনি দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার পরি দুটো, ভাবতেই পারছি না। নিহিলা রিহি দুজনেই আজকে অবাকের পরে অবাক হচ্ছে। তারা চোখ তুলে বটগাছ নামক ছায়াটির দিকে তাকালো। ওনার চোখ দেখেই নিহিলা বুঝতে পারল ওনাকে অপরাধবোধে ঘিরে ধরেছে। তিনি যে এ মেয়ে দুটোকে কত ভালোবাসে তা ওনার চোখ দেখলেই যে কেউ বলে দিতে পারবে। কিন্তু ছোটবেলা থেকেই ব্যবসার দিকে মন দিতে গিয়ে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, তাই বাধার কারণে দেওয়াল তৈরি হয়েছে। সেই দেয়ালটি টপকে মেয়েদের কাছে আসতে পারেন না। তোমার কোনো ইচ্ছে আছে মা? নিহিলার পর মুহূর্তে বিষয়টি মনে পড়তেই সে তাকাতেই আমান শেখ তার ভাষা বুঝে নিল। আজ রাতে ডিনার একসাথেই করব, তখন বলিও, তোমার সব ইচ্ছে পূরণ করব। বলেই তিনি উঠে চলে যেতে নিতেই নিহিলার ডাকে থেমে গেল। সে এক দুঃসাহসিক কাজ করে বসল। গিয়ে আমান শেখকে জড়িয়ে ধরতেই রিহিও দৌড়ে বাবার কাছে এগিয়ে গেল। নিহিলার মনে হচ্ছে এ তো এই বটগাছ নামক মানুষটির সাথে ভয়ের দেওয়ালটা ভেঙে দিয়েছে। নিহিলার মনে হচ্ছে এত এই বটগাছ নামক মানুষটির সাথে ভয়ের দেওয়ালটা ভেঙে গিয়েছে। এত শান্তির জায়গা। আমান শেখ প্রথমে কিছু সময় স্তব্ধ ছিল, পর মুহূর্তে নিজেকে সামলে মেয়ে দুটোকে দুহাতে আগলে নিল। অবশেষে তাদের সম্পর্কের এই সংকোচ কাটল হয়তো। দরজা ধাক্কানোর শব্দে নিহিলার ঘুমের ব্যাঘাত করতেই সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। চোখ খুলতেই নিজেকে ব্যালকনির মেঝেতে আবিষ্কার করলো। তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়েই দেখল দুপুর 2টা বাজে। সকালে বড় বাবা বের হতেই সে ব্যালকনিতে নিজের ফুল গাছগুলোর পাশে এসে বসেছিল। আজ নতুন 2টা গোলাপ ফুটেছে, একটা কাঠগোলাপের কলি এসেছে। পাশেই নয়নতারাগুলো ঝাঁকে ঝাঁকে ফুটে আছে। গোলাপ গাছটা তাকে সাফাত ভাইই দিয়েছিল, ভেবেছিল ভালোবেসেই দিয়েছে হয়তো। তাই নিহিলা আজ অনেকগুলো দিন ধরে যত্ন করে যাচ্ছিল। এতগুলো দিন পরে আজ ফুল ফুটল। তবুও নিজের মনকে ভোলাবার জন্যে দেওয়ালে মাথা হেলিয়ে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে স্মৃতি স্মরণ করতে করতে কখন যে চোখটা রেগে এসেছে বুঝতে পারেনি। দ্বিতীয়বার দরজা ধাক্কানোর শব্দে নিহিলা নিজেকে পরিপাটি করে রুমে এগিয়ে আসলো। দরজা খুলতেই মাকে দেখে নিহিলা ফিরে গেল। আসো মা। কই ছিলিস? দিন দুপুরে দরজা বন্ধ করে আছিস কেন? ওই একটু ঘুমিয়েছিলাম। বলেই নিহিলা আলমারির দিকে এগিয়ে গেল। তুই তো এই সময়ে কোনো দিনও ঘুমাস না। রাহেনা বেগম সন্দেহসূচক চাউনি নিয়ে কথাটা জিজ্ঞেস করতেই নিজেই পর মুহূর্তে কী যেন একটা ভেবে খাটের দিকে এগিয়ে গেল। মায়ের কথা শুনে নিহিলা নিজেও ভাবল তার তো এই সময় ঘুমানোর অভ্যেস কোনো কালেই ছিল না। দুপুর সময় বাড়ির সবাই রেস্ট করলেও সে শুধু ঘুরঘুর করত। তার ধারণা অনুযায়ী ঘুম হচ্ছে শুধুই রাতের জন্য, দিনের বেলা কিসের ঘুম।
অথচ আজ নিজেই এমন সময় ঘুমালো। এখন তো প্রায় যায় মা, একটু হয়তো রান্নায় ব্যস্ত থাকো তাই জানো না। জানো, এখন ঘুমটাও অনেক ভারী হয়ে গেছে। এই যে তুমি এতবার ডাকলে শুনতেই পেলাম না। রাহেনা বেগম মেয়ের দিকে তাকালো। তার ছোট্ট বাচ্চা মেয়েটাও কথা লুকাতে শিখে গেছে। সে যাতে আর কোনো প্রশ্ন না করে তাই কি সুন্দর করে কথা ঘোরাচ্ছে। অথচ তিনি জানেন নিহিলা অনেক নরম স্বভাবের মেয়ে। ছোটবেলা থেকে কিছু না হতেই কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলতো। স্কুলে সামান্য কেউ বকা দিলেও সহ্য করতে পারতো না। আর এখন এত বড় বড় ঘটনার পরেও কাউকে কিচ্ছুটি না বলে মনের ভেতর বিশাল বড় পাথর চাপা দিয়ে কি নিঃসংকোচে কথা ঘোরাচ্ছে, যেন সব স্বাভাবিক। অথচ মেয়েটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে সেটা রাহেনা বেগম নিজেও বুঝতে পারছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। তিনি মেয়ের বিছানার দিকে তাকিয়ে একটা মলিন শ্বাস ফেললেন। তার এই মেয়েটা ছোট থেকেই অনেক গুছানো স্বভাবের। কোনোদিন উঠে তার বিছানা গুছাতে হয়নি, নিহিলাই গুছিয়ে ফেলতো ওঠার সাথে সাথে। অথচ আজ বিছানাটা এলোমেলো। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে মেয়েকে ফ্রেশ হয়ে আসতে বলতেই নিহিলা বাধ্য মেয়ের মতো ওয়াশরুমের দিকে পা বাড়ালো। নিহিলা বেশ কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হলো, নিজেকে যথাসম্ভব ওপরে পরিপাটি করে নিল। ওয়াশরুম থেকে বের হতেই রেহেনা বেগমকে বিছানায় বসে থাকতে দেখল। রেহেনা বেগম মিষ্টি হেসে মেয়েকে কাছে ডাকতেই নিহিলা এগিয়ে এসে মেঝেতে বসে মাকে জড়িয়ে ধরে কোলে মাথা লুকালো। খাবি না? এই পৃথিবীতে সত্যিকারের বন্ধু হলো মা, যার কাছে মন খুলে কাঁদা যায়, যার কাছে কোনো কিছু বিশ্লেষণ করার আগেই বুঝে নেয়। মায়ের কথায় নিহিলা আরও ভালোভাবে মাকে জড়িয়ে নিল। খাবো একটু পরে। রেহেনা বেগম কিছু না বলে মেয়ের মাথায় পরম আদরে হাত বুলাতে লাগলেন। সে জানে তার এই মেয়ে মন খারাপ হলেই তাকে কাছে চায়, যেমনটা ছোটবেলায় করত। কেউ কিছু বললেই আগে এসে মায়ের কোলে এভাবে মুখ গুজে কান্না করত। এরপর কান্না করে হালকা হয়েই সব বলতো। অথচ এইবার এত বড় কষ্ট পেয়েও মেয়ে তার কাছে আসলো না, শুধুমাত্র মা কষ্ট পাবে বলে। সেটা রেহেনা বেগম বুঝতে পেরেছেন। তার মেয়েটা যখন থেকে বুঝতে শিখেছে একটু আধটু, তখন থেকেই মায়ের কাছে এসে আর কষ্টগুলো বলে না, কিন্তু আনন্দগুলো ঠিকই সবার আগে মাকে এসে বলবে। রেহেনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মেয়েটা এত বুঝদার, মায়ের কষ্ট হবে বলে নিজের কষ্টগুলো আড়ালে ঢেকে রাখে, যাতে তার কষ্টে মা যেন দুঃখ না পায়। নিহিলার চোখ বেয়ে অশ্রু নির্গত হলো। কাঁদবে না করেও তার কান্না চলে আসে। সে বুঝতে পারলো এই বাসাতে তার আর থাকা হবে না। এই বাড়িতে থাকলে প্রতি পদে পদে তার অতীতের স্মৃতিগুলো হানা দেবে, যেটা সে সহ্য করতে পারবে না, যেটার ফলে নিজের জীবনকে সে গুছিয়ে তুলতে পারবে না। রেহেনা বেগম মেয়ের চোখের পানি দেখে মেয়ের মুখ তুলে পানিটুকু মুছিয়ে দিলেন। কাঁদে না মা, নিজেকে এমনভাবে তৈরি করবি যাতে কেউ সহজে কাঁদতে না পারে। এইটার মাধ্যমে মনে কর আল্লাহ তোর জন্য ভালো কিছু রেখেছে, শুকরিয়া আদায় কর। এই ভেবে যে এমন বদছায়া থেকে আল্লাহ তোরে আগে আগে সরিয়ে দিয়ে সতর্ক করে দিয়েছে। যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। মাঝে মাঝে হোঁচট খাওয়া ভালো, জানি অনেক কষ্টকর, কিন্তু এই হোঁচট খেয়েই মানুষ ভালোভাবে বাঁচতে পারে। যেমনটা এই ঘটনার পরে তুইও মানুষ চিনতে শিখেছিস। উপরের মানুষ ভালো দেখালেও প্রকৃতপক্ষে ভেতরে মুখোশটা যে ভিন্ন, সেটা তো বুঝতে শিখেছিস। জীবনে চলতে গেলে এমন হাজারো কিছু হবে, কিছু কিছু স্মৃতি মাথা থেকে সরিয়ে দেওয়া উচিত, না হয় জীবনে চলা কঠিন। সামনে যে এখনও তোর সম্পূর্ণ জীবন রয়ে গেছে, আমি জানি আমার মেয়ে সব ভুলে জীবনকে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। নিহিলা মাকে আরো গভীর করে জড়িয়ে ধরল। এই মানুষটা তার মন ভালো করার ওষুধ। এত সুন্দর করে কেমনে বোঝাতে পারে? সে চায় তার এই মানুষটা কোনো দিন কষ্ট না পাক, অথচ সেই মানুষটার কপালে এই প্রিয় মানুষটা নেই। এমন কেন হয়? মা, একটা জিনিস চাইবো, দেবে? আমি যদি তোমার থেকে দূরে গিয়ে থাকতে চাই, দেবে? কি বলছিস মানে? বলতে বলতেই থেমে গেল। কিছু একটা বুঝতে পেরে তার চেহারা মলিন হয়ে গেল। তিনি নিহিলার দিকে তাকাতেই তার কান্নারত চোখ দেখে কিছু বলতে নিতেই নিহিলা থামিয়ে দিল। প্লিজ মা, আজকে বড় বাবাকে এই কথাটা বলবো। জানি তোমার অনেক কষ্ট হবে, এখানে আমি আমার স্বার্থ চাচ্ছি, কিন্তু দেখো আমি এই বাড়িতে থাকলে তুমিও ভালো থাকবে না।
আমি ভালো থাকলে তুমিও ভালো থাকবে। আমার সাথে তুমিও অতপ্রতভাবে জড়িয়ে আছো। না, এটা হতে পারে না। দরকার হলে তোর বড় বাবাকে বলে তোকে নিয়ে আমি অনেক দূরে অন্য বাড়িতে উঠবো, তবুও তোকে আমি ছাড়বো না। মা এত বছর বড় বাবা আমাকে দেখেছে, তোমাকে নিজের বোনের মতো করে আগলে রেখেছে। উনি তো আমাদের পর ভাবেনি। তবে তুমি যদি অন্য জায়গায় চলে যাও, ওনারাই বেশি কষ্ট পাবেন। তাহলে হোস্টেলে? হোস্টেলে থাকলে যে কোনো সময় এই বাড়িতে আমার আসতেই হবে, কিন্তু আমি কয়েকটা বছর একেবারে সব ভুলে নতুনভাবে শুরু করব। এরকম আসলে আমার কোনো কষ্ট হবে না। তখন কিন্তু ভুলতে গিয়ে আবারও কয়েক মাস পরে পরে যদি আসি, তবে আমি আরও ভেঙে পড়ব, ভালো থাকতে পারবো না মা। রাহেনা বেগম মেয়ের দিকে তাকালেন। মেয়ের একটা কথাও ভুল মনে হলো না তার। নিজের জন্য কেন মেয়ের জীবনকে বঞ্চিত করবেন সেটা ভেবেই তিনি মেয়েকে কাছে টেনে নিলেন। নিহিলা খেতে খেতে আমান শেখের দিকে তাকিয়ে অনেকক্ষণ যাবৎ নিজের সাথে যুদ্ধ করে ডাক দিল। আমান শেখ নিহিলার কথা শুনে উঠে দাঁড়াতে গিয়েই থেমে গেলেন। বাকিরাও উৎসুক চোখে নিহিলার দিকে তাকিয়ে আছে, কারণ এ বাড়িতে একটা নিয়ম আছে যে খাওয়ার সময় কোনো কথা বলতে নেই। এটা মূলত নিয়ম না, কিন্তু আমান শেখের খাবার সময় কথা বলা পছন্দ না বিধায় সবাই চুপচাপ খাওয়া শেষ করে, একটা টু শব্দও হয় না। তাই তো এতক্ষণ নিহিলা নিজের সাথে যুদ্ধ করে প্লেটের ভাতগুলো নাড়াচাড়া করছে। আর নিহিলা জানে তার কথাটা বলতে হলে এখানেই বলতে হবে সাহস সঞ্চয় করে, কারণ আমান শেখ খাওয়ার পরপরই রুমে চলে যান। হ্যাঁ বলো। নিহিলা নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করলো। কিছু বলতে চাইছো? নির্দ্বিধায় বলে ফেলো। বড় বাবা, আমি যদি এমন কিছু চাই যেটা তোমাদের পছন্দ না, সেটা কি মেনে নিবা? নিহিলার কথায় আমান শেখ হাসলো। এতক্ষণ গম্ভীর করে কথা বলছি, তাই বলার সাহস পাচ্ছ না তো? এইবার বলো দেখি। আমি বাইরে গিয়ে পড়তে চাই। নিহিলের কথায় বাকিরা স্তব্ধ হয়ে রইলেও আমান শেখ বেশ স্বাভাবিক আছেন। মনে হচ্ছে তিনি আগে থেকেই জানতেন নিহিলা এমন কোনো সিদ্ধান্ত নেবে। কোথায়? তুমি কি পারবে? বাকিরা আমান শেখের দিকে অবিশ্বাস্য নজরে তাকালো। তারা বিশ্বাস করতে পারছে না যে নিহিলা বলল আর আমান শেখ স্বাভাবিকভাবে রাজিও হয়ে যাচ্ছেন। আমি স্কলারশিপ পেলেই যাব, আর আমার মনে হচ্ছে আমি পাবো। এতে খরচও অনেক বেঁচে যাবে, আর আমি পারবোই বাবা। খরচের কথা চিন্তা করিও না, আমি আছি তো। তুমি আমান শেখের অংশ হয়ে এমন কথা মানায় না। হ্যাঁ, স্কলারশিপ হলে তো ভালোই, না হলেও সমস্যা নেই। তবে তোমার সব কিছু ভাবতে হবে। আবেগের বশে বলিও না মা। ও অচেনা জায়গায় তোমার কেউ নেই, সেই প্রস্তুতি নিয়েই যাবে, আর সব কিছু সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়েই যাবে। জি। নিহিলা কথাটা বলবে কি বলবে না ভাবল। জাপানে তো তার ফুপি আছে, সে ফুপাতো বোন তাসিফের সাথে মিলে সব করেছে। তাসিফই সব ব্যবস্থা করছে, সেও তারই সাথে পড়বে, কিন্তু কথাটা কিভাবে বলবে বুঝতে পারছে না। সাফাত আজকে রুম থেকে বের হলো নিজেকে বেশ শান্ত করে। এই কয়েকদিন রুমেই সব চলছিল, তাদের নিচে আসা বারণ। সাফাত জানে তাকে বেশ কথা শুনতে হবে, তবে সে আজ বাবার পা ছেড়ে উঠবে না। রুম থেকে বের হতেই নিহিলার রুমের দিকে দৃষ্টি পড়ল। দরজা বন্ধ। সাফাতের কেন জানি বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মেয়েটাকে আজ 4 দিন যাবৎ চোখের দেখাও দেখতে পারেনি। নিচে নামতেই আমান শেখ পত্রিকা পড়ছিলেন। এমন সময় সাফাত সামনে গিয়ে ডাকতেই তিনি চোখ ফিরিয়ে আমেনা বেগমের দিকে তাকালেন। আমেনা, এই ছেলেকে আমার সামনে থেকে যেতে বলো। বাবা প্লিজ এমন। সাফাতকে বাকি কথাটুকু বলতে না দিয়ে আমান শেখ সোফা ছেড়ে পত্রিকা ছুঁড়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সাফাত গিয়ে বাবার পা জড়িয়ে ধরে বসে পড়ল। বাবা তুমি যতক্ষণ না মাফ করবে আমি তোমার পা ছাড়বো না। একটা ভুল করে ফেলেছি, মাপ চাইছি আমি। সাফাতের কথা শুনে আমান শেখ পা ছাড়িয়ে নিতে চাইলেও পারল না। সাফাত আরও জোরে বাবার পা জড়িয়ে নিল। তোমার মনে হচ্ছে এটা ছোট ভুল? কই, এই কয়দিন রুমের ভেতর বউ নিয়ে তো ভালোই ছিলে, কি দরকার পড়েছে তোমার? বাবা তুমি যা বলবে আমি তাই করব। তোমার এত কঠোরতা মেনে নিতে পারছি না আমি। যা বলবো তাই? হ্যাঁ। তবে বেশ, আজ রাতেই তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
ওখানের ব্যবসাটা তুমিই দেখবে। সাফাত যেন হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলো। অবশেষে তার উদ্দেশ্য সফল। সে তো এত সব মিলির কথা অনুসারে করেছিল, না হয় বাবার পা কে ধরে শুধুমাত্র সম্পত্তির জন্য? কারণ সেদিনই বাবা বলে দিয়েছিল সাফাত এই ঘরের কিছুই পাবে না। সেই কথার রেশ ধরে মিলি এতক্ষণ ধরে বুঝিয়েছিল এভাবে রুমে বসে থাকলে কাজের কাজ কিছুই হবে না, এতে ওরা আরও পরিবারের চোখে খারাপ হবে। সাফাত তৃপ্তির হাসল, যাক অবশেষে সব মিটল বলে। সাফাত দ্রুত পায়ে রুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই আমান শেখের ডাকে থেমে গেল।